আমাদের কোর্স স্ট্রাকচারটা আসছে এখানে। কোর্স স্ট্রাকচারটা হচ্ছে আমাদের টোটাল এই অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং কোর্সে কি, কি আছে, কোন, কোন টপিকস নিয়ে আলোচনা, এটা হচ্ছে কোর্স স্ট্রাকচার। এখানে টোটাল ৮ টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে। আমাদের কোর্সের এই টোটাল কোর্সটাকে ৩ টা ইভেন্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। ৩ টা ইভেন্টে ভাগ করে প্রতিটা ইভেন্টে আবার কয়েকটা ইউনিট অফ কম্পিটেন্সি আছে। যেমন জেনেরিক কম্পিটেন্সিতে ২ টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে। ক্যারি আউট ওয়ার্কপ্লেস ইন্টারাকশন ইন ইংলিশ, ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্ট। আচ্ছা, আগে জেনেরিক কম্পিটেন্সিটা কি এটা একটু আমরা বুঝে নেই। জেনেরিক কম্পিটেন্সিটা হচ্ছে এক প্রকার সাধারণ নলেজের মতো, অর্থাৎ যেই কম্পিটেন্সি বা সক্ষমতাটা সকল অকুপেশনের ক্ষেত্রে প্রযোজ্য, ওইটাই হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি। এইবার আপনি এটা অ্যাকাউন্টিং হোক, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, যে কোনো অকুপেশনের ক্ষেত্রে যেই কম্পিটেন্সিটা আপনার থাকতে হবে সেটাই জেনেরিকের আওতায় পড়ে। তো প্রথম দেখেন আছে ইংরেজির ব্যবহার। কর্মক্ষেত্রে ইংরেজির ব্যবহারটা আমরা জানি সকল অকুপেশনের ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে আছে কমিউনিকেশন উইথ ক্লায়েন্ট, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমটা, যোগাযোগ কিভাবে করবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন, এটা এইবার যে কোনো অকুপেশনে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হয়। আর আমাদের ডান পাশে আছে নমিনাল আওয়ার। নমিনাল আওয়ারটা হচ্ছে এই কোর্সটা কমপ্লিট করতে যে সময়টা প্রয়োজন হবে ওইটা। আমরা এখানে কোর্সের সময় নিয়ে ওইভাবে করব না, কারণ এটা হচ্ছে রেগুলার ট্রেনিং যারা করবে। এই কোর্সটা টোটাল ৩৬০ ঘন্টার একটা কোর্স। এই সময়টাই বিভাজন করে দেওয়া আছে যে ক্যারি আউট ওয়ার্কপ্লেস ইন ইংলিশ, ইন্টারাকশন ইন ইংলিশ, কমিউনিকেশন উইথ ক্লায়েন্ট, এটার জন্য ১৫ ঘন্টা বরাদ্দ আছে, ইংরেজির শিখার জন্য ১৫ ঘন্টা। তারপর আছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, এটার জন্য ৪৫ ঘন্টা, অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সির জন্য ২৮০ ঘন্টা সময় বরাদ্দ থাকে। এটা হচ্ছে রেগুলার যারা ট্রেনিং করবে ৩ মাস ব্যাপী ট্রেনিং, ওইটার ক্যালকুলেশন হিসাব এখানে। তো আমাদের সময়ের বিষয় নেই, কারণ আমরা আগে থেকে বলছি যে আমরা এখানে যারা আছি আমরা এই কাজগুলো অলরেডি জানি, আমাদের ট্রেনিং নিতে হবে না। আমরা শুধুমাত্র অ্যাসেসমেন্টে বসবো, অ্যাসেসমেন্টে বসে আমাদের এই কম্পিটেন্সিগুলো প্রুভ করব, প্রুভ করে আমরা গভর্নমেন্টের সার্টিফিকেট নিব। এখন এক্ষেত্রে হয়তো কারো কিছু সফটওয়্যারের নলেজ গ্যাপ থাকতে পারে, অথবা কারো এক্সেলে, অথবা আশা করি ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং এ সবারই নলেজ আছে। হয়তো কারো এক্সেলে কিছু কম বেশি থাকতে পারে এবং সফটওয়্যারে থাকতে পারে। তো ওইটা আমরা আশা করি কভার করে নিতে পারবো। আমাদের যেই ৬-৭ দিন ট্রেনিং থাকবে এটার মধ্যে আমরা কভার করতে পারবো। তো আমাদের এই কোর্স স্ট্রাকচার বলি অথবা মডিউল বলি বা সিলেবাস বলি, এটা এই পেজটাই আমাদের কোর্সের সিলেবাস। এখানে ৩টা ইভেন্ট থাকে, জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, আর হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। জেনেরিক কম্পিটেন্সিটা তো আপনারা ক্লিয়ার, যেই কম্পিটেন্সি বা সক্ষমতাটা আমার যে কোনো অকুপেশনের ক্ষেত্রে প্রযোজ্য হয় ওইটাই জেনেরিকের আওতায় পড়ে। তো আমাদের আশা করি এখানে সবারই ইংরেজির মোটামুটি নলেজ আছে এবং ক্লায়েন্ট কমিউনিকেশন নলেজও আছে, কিন্তু এটার বিস্তারিতটা আমরা হয়তো একটু পরে দেখবো বা জানবো। এই এরপর হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিটা হচ্ছে আমরা যেই সেক্টরে কাজ করব ওই সেক্টরে কাজ করার জন্য যেই সক্ষমতা আমাদের থাকতে হবে, যে সক্ষমতা থাকতে হবে ওইটা হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। যেমন ধরেন আমাদের সেক্টর বলতে অনেক ধরনের সেক্টর আছে। আরএমজি সেক্টর আছে, অ্যাগ্রো ফুড সেক্টর আছে, কনস্ট্রাকশন সেক্টর আছে, এরকম আইসিটি সেক্টর আছে। তো আমরা যেই অকুপেশন নিয়ে কাজ করব বা যে অকুপেশনের জন্য এখানে আসছি এটা হচ্ছে আইসিটি সেক্টরের অধীন। আইসিটি সেক্টরে কাজ করার জন্য নির্দিষ্ট যেই স্পেসিফিক কম্পিটেন্সিগুলো থাকতে হবে সেগুলো হচ্ছে ৩টা। একটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড প্রেজেন্টেশন সফটওয়্যার, তারপর হচ্ছে ইউজ ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া, কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইটি ওয়ার্কপ্লেস। অর্থাৎ ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড প্রেজেন্টেশন সফটওয়্যার, যেটা মাইক্রোসফট এমএস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই ২টা সফটওয়্যারের উপর আমাদের নলেজ থাকবে। ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার নলেজ থাকতে হবে। কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইটি ওয়ার্কপ্লেস, কর্মক্ষেত্রে আইসিটি বা আইটির যে নৈতিকতার বিষয় এগুলোর উপর আমাদের নলেজ থাকবে। এটা হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। এই কম্পিটেন্সিগুলো কিন্তু আমার আরএমজি সেক্টরে কাজ করলে বা ওইখানের কোনো অকুপেশনে যদি আমরা কাজ করি সেখানে কিন্তু এগুলো প্রযোজ্য হবে না, সেটা এক্ষেত্রে হয়তো ভিন্ন কম্পিটেন্সি থাকবে।
তারপরে অ্যাগ্রো ফুড সেক্টর আছে, ইনফর্মাল সেক্টর আছে। এইগুলাতে এটা প্রযোজ্য হবে না। এটা শুধুমাত্র সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। এখানের এই ৩ টা ইউনিট অফ কম্পিটেন্সি আমাদের লাগবে আইসিটি সেক্টরে কাজ করার জন্য। সর্বশেষ হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি হচ্ছে আমি যেই অকুপেশনে কাজ করব বা যেই অকুপেশন নিয়ে কম্পিটেন্সি আমরা অ্যাসেস করব, ওই নির্দিষ্ট অকুপেশনের জন্য যেই কম্পিটেন্সি থাকতে হবে। যেমন আমরা এখানে আসছি অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে। অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং কোর্সের জন্য স্পেসিফিক কি নলেজ থাকতে হবে, তার স্পেসিফিক কি কম্পিটেন্সি থাকতে হবে, সেগুলো হচ্ছে ৩টা। একটা হচ্ছে এক্সিকিউট এ প্রজেক্ট, একটা প্রজেক্টের ডিজাইন করা, প্রপোজাল তৈরি করা। তারপরে আছে ইউজ স্প্রেডশিট, যেটা এক্সেল, এক্সেলের মাধ্যমে অ্যাকাউন্টিং এর কাজ করা। আর হচ্ছে পারফর্ম অ্যাকাউন্টিং ইউজিং অ্যাকাউন্টিং প্যাকেজ, এটা হচ্ছে অ্যাকাউন্টিং প্যাকেজের মাধ্যমে অ্যাকাউন্টিং এর কাজ করা, অর্থাৎ কুইকবুক বা জেরো ক্লাউড বেস যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্টিং এর কাজ করা। এই ৩টা স্পেসিফিক কম্পিটেন্সি হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং এই কোর্সের জন্য। তাহলে আমাদের এখানে ৩টা কম্পিটেন্সিতে ভাগ করা হয়েছে ৩ ভাগে। একটা হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি, যেটা আমার জেনারেলি সকল অকুপেশনের জন্যই প্রযোজ্য হয়। সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, শুধুমাত্র আইসিটি সেক্টরে কাজ করতে আমাদের যেই কম্পিটেন্সিগুলো থাকতে হবে সেটা হচ্ছে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি। আর সর্বশেষ হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি, এটা হচ্ছে আমার নির্দিষ্ট অকুপেশনে অর্থাৎ অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং এ কাজ করতে যেই সক্ষমতা বা যেই কম্পিটেন্সি থাকতে হবে, এটা হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। তো এই হলো আমাদের মোটামুটি কোর্স স্ট্রাকচার। এইগুলা থেকেই আমাদের কোশ্চেন আসবে, সেটা প্র্যাকটিক্যাল কোশ্চেন অথবা রিটেন কোশ্চেন, যেভাবে আসে এখান থেকে আসবে। আমরা সামনে ডিসকাস করব এগুলা। কোর্স স্ট্রাকচার বিষয়টা কি আপনারা বুঝছেন? একটু কথা বলেন, মানে যদি না ইয়ে হয় তাহলে আমরা সামনে তো। আচ্ছা, এবার আসি আমরা আমাদের অ্যাসেসমেন্ট প্রসেসটা কি হবে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমাদের অ্যাসেসমেন্ট দেখা যাচ্ছে না? যে আমাদের অ্যাসেসমেন্ট প্রসেসটা কি হবে, কিভাবে আমাদের অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট হবে। আমাদের এখানে অ্যাসেসমেন্টে ৩টা ইভেন্ট থাকে, মানে ৩টা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে রিটেন এক্সাম থাকে, ডেমনস্ট্রেশন বা প্র্যাকটিক্যাল কাজ, প্র্যাকটিক্যাল পার্ট, আর সর্বশেষে ওরাল থাকে। রিটেন পার্টে আমাদের ২০ থেকে ২৫টা কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন, এটার জন্য সময় থাকে ১ ঘন্টা। রিটেন কোশ্চেনের জন্য ২০ থেকে ২৫টা থাকতে পারে কোশ্চেন, এটা একেবারে শর্ট, ১ লাইন ২ লাইন এভাবে শর্ট কোশ্চেন লেখা। এটা অ্যাকাউন্টিং থেকে অথবা সফটওয়্যার থেকে এবং এক্সেল থেকে, মানে আমাদের যে কোর্স স্ট্রাকচার এখান থেকে প্রশ্ন হবে। এখানে আমাদের টোটাল ৮টা ইউনিট অফ কম্পিটেন্সি আছে, জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক, অকুপেশনাল স্পেসিফিক, এই সবগুলা কম্পিটেন্সি থেকে মিক্স করেই আমাদের রিটেন কোশ্চেনটা হয়। আর হচ্ছে এরপর হচ্ছে ডেমনস্ট্রেশন পার্ট। রিটেন কোশ্চেন বা রিটেন পার্ট শেষ হওয়ার পরে আমাদের ডেমনস্ট্রেশন স্টার্ট হয়। ডেমনস্ট্রেশনে আমাদের ২ থেকে ৩টা বা ৪টা জব থাকে, আলাদা আলাদা জব থাকে। এটার জন্য সময় থাকে ৩ থেকে ৪ ঘন্টা সময়। তো এই ডেমনস্ট্রেশন পার্টে আমাদের প্রপোজাল তৈরি করতে হয়, এক্সেলের কাজ থাকে এবং সফটওয়্যারের কাজ থাকে। এক্সেলের উপর ভালোই কাজ থাকে আমাদের এই অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং কোর্সে। আর হচ্ছে সফটওয়্যারের মধ্যে কাজ থাকে। সফটওয়্যারের আমরা যেকোনো একটা সফটওয়্যারে কাজ করে দেখাতে পারলেই হবে। এটা কুইকবুক অথবা জেরো, এই ২টার যেকোনো এক সফটওয়্যারে যে কেউ মানে নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবেন। ম্যান্ডেটরি না, অপশন থাকে হয় কুইকবুকে অথবা জেরোতে, যে যেটাতে কাজ করতে পারেন। আর সর্বশেষে ওরাল থাকে। আর আমাদের অ্যাসেসমেন্টটা দিনে শেষ হয় এবং দিনে রেজাল্ট পাবলিশড হয়, এবং সাথে একটা কার্স কপি দেওয়া হয়, ওইটাই আপনার রেজাল্ট শিট। পরবর্তীতে রেজাল্ট গভর্নমেন্টের ইয়েতে আপলোড করার পরে এটা মেইন সার্টিফিকেট আসে। সার্টিফিকেট আসতে হয়তো কিছুদিন সময় লাগে।
যারা কম্পিটেন্ট হবে তাদের সার্টিফিকেট আসবে। আচ্ছা, এই অংশটা বুঝছেন সবাই? এই পার্টটা কি বুঝছেন আপনারা, এখানে কি কি আছে? জি, বলেন। হ্যাঁ, আমরা তো এই বিষয়ের উপরেই তো আমরা আপনাদের ক্লাস নিব। এটা বোঝানোর জন্যই আমরা শুরুতে বলছি যে আপনারা অ্যাকাউন্টিং এর কাজ অথবা এক্সেল সফটওয়্যারের কাজ মোটামুটি আপনারা জানেন। হ্যাঁ, অনেকাংশই আপনারা জানেন। আমরা যেটা করব সেটা হচ্ছে সফটওয়্যার অ্যাকাউন্টিং এ কোন ধরনের কাজ আসে বেসিক্যালি ওইগুলোও দেখাবো, আর অ্যাসেসমেন্টের প্রসেসটা আপনাদের সাথে আলোচনা করব। এটাই আমাদের মূল উদ্দেশ্য। কারণ আপনারা হয়তো একেকজন একেক সেক্টরে বা একেক ইয়েতে আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে অনেক এক্সপার্ট। জাস্ট আমরা পরীক্ষার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, এবার আসি আমরা আমাদের মূল কাজ, কিন্তু আমাদের ডেমনস্ট্রেশন পার্টে যেই কাজ, এই কাজটা হচ্ছে এই যে সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, তিনটা সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি আছে, ইউনিট অফ কম্পিটেন্সি, এই তিনটা থেকে আমাদের প্র্যাকটিক্যাল বা ডেমনস্ট্রেশন পার্ট অর্থাৎ প্র্যাকটিক্যাল কাজটা এখান থেকে হবে। আর উপরের যে 1 থেকে 5 পর্যন্ত ইউনিট অফ কম্পিটেন্সি আছে, এই সক্ষমতাগুলো যাচাই করবে আপনার রিটেন কোশ্চেন দিয়ে। রিটেন কোশ্চেনের মাধ্যমে আপনার এই সক্ষমতা যাচাই হবে। আর নিচের তিনটা সক্ষমতা যাচাই হবে একেবারে প্র্যাকটিক্যাল, হাতে কলমে কাজ করে, প্র্যাকটিক্যালি কাজ করে দেখাইতে হবে। তো আমাদের মানে বৃহৎ অংশে যে কাজ সেটা হচ্ছে প্রজেক্টের প্রপোজাল রেডি করা, আর হচ্ছে এক্সেলের মাধ্যমে অ্যাকাউন্টিং এর কাজ করা, এবং অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে অ্যাকাউন্টিং এর কাজ। তো এক্সেল স্প্রেডশিট বা এক্সেলের মাধ্যমে যে কাজ করতে হয়, এটা করার জন্য আমাদের আহ, কিছু প্রিলিমিনারি কাজ করতে হয়। আমরা এটা একটু দেখি। এক্সেলে আমাদের কোন ধরনের ফর্মুলা বা ফাংশনের কাজগুলা জানা থাকতে হবে, এগুলো হচ্ছে গুগল শিট, গুগল এমএস, এটা তো আমরা জানি। গুগল শিটটা হচ্ছে অনলাইনে, আর এমএস এক্সেলটা হচ্ছে অফলাইনে। আমাদের সরাসরি অনলাইনে ওইভাবে কাজ থাকে না, এক্সেলে অফলাইনে কাজ হয়। কখনো হয়তো এমন প্রশ্ন আসে যে গুগল শিট তৈরি করতে পারি কিনা, এটা অ্যাসেসরকে একটু দেখাইতে হয় যে গুগল শিটের কাজ জানি কিনা আমরা। তো সেটা আমরা গুগল একটা শিট ওপেন করে অ্যাসেসরকে শেয়ার করব, ওইটুকু দেখাইলে হয়, এর বেশি কিছু লাগে না এখানে। আর মূল কাজ হচ্ছে এক্সেলের মাধ্যমে করা অফলাইনে। তো এক্সেলের মাধ্যমে কাজ করার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা বা ফাংশনগুলোর কাজ জানতে হয়, সাম, লেফট রাইট, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ, অ্যাভারেজ এ, ক্রিয়েট চার্ট, এই ছোট ছোট ফাংশনগুলোর কাজ আমাদের এগুলো আমাদের হেল্প করে বড় কাজ করার ক্ষেত্রে। ছোট ছোট এই ফর্মুলাগুলো ইউজ করতে হয়। তারপর হচ্ছে কিছু টুলসের ব্যবহার করতে হয়, ডেটা ভ্যালিডেশন, রিমুভ ডুপ্লিকেট ডেটা, ডেটা শর্টিং, ফিল্টারিং, ডেটা কনসলিডেশন, এই টুলসগুলো আমাদের ইউজ করতে হয়। আর পিভট টেবিলে কাজ করতে হয় আমাদের। পিভট টেবিলের মাধ্যমে আমাদের ডেটা অ্যানালাইসিস করতে হয়। সামিফ এবং ভিলুকআপ ফাংশনের কাজ থাকে সরাসরি। প্রশ্নে উল্লেখ থাকে কোনো একটা কাজ উল্লেখ করে ডেটা দিয়ে এটা সাম ইফের মাধ্যমে করতে হয়, ভিলুকআপের মাধ্যমে এবং পিভট টেবিলের মাধ্যমে। আর উপরের যেগুলা সাম, রাইট, লেফট, মিনিমাম, ম্যাক্সিমাম, এগুলো হচ্ছে আমাদের বড় কাজকে আমরা ছোট করার জন্য বা সহজ করার জন্য এই ফর্মুলাগুলো ইউজ করব। আর প্রশ্নে যেটা সরাসরি উল্লেখ থাকবে এটা হচ্ছে সাম ইফ ভিলুকআপ ফাংশনের মাধ্যমে আমাদের কাজ করতে হবে, যেমন প্রফিট লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, এগুলো করতে বলবে এই ফর্মুলাগুলো ইউজ করে। সামি, ভিলুকআপ, পিভট টেবিল, এগুলো ইউজ করে আমাদের করতে হবে। এরপর হচ্ছে অ্যাকাউন্টিং এর কাজটা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে প্রসেসিংটা হয়। এটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রসেস, এর মধ্যে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, অ্যাকাউন্টিং এর এই কাজগুলো মূলত থাকে। জার্নাল, কিছু ট্রানজাকশন দিয়ে এটা থেকে জার্নাল লেজার করা, ট্রায়াল ব্যালেন্স করা, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করা, ব্যালেন্স শিট করা। আর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের কিছু কাজ থাকে, ইনভেন্টরিতে স্টক রেজিস্টার করা, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একেবারে শর্ট আকারে থাকে, হ্যাঁ, ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করতে হয়। আর এই সবগুলা কাজ করার ক্ষেত্রে আমরা এক্সেলের যেই
যেগুলো ইউজ করব এটা হচ্ছে ভিলুকআপ, সামিফ, পিভট টেবিল। এই ৩টা ইয়ের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টিং এর কাজগুলো এক্সেলের মাধ্যমে সম্পন্ন করতে হয়। আর ছোটখাটো যে সাম, ইফ, ওই ছোট ছোট ফাংশনগুলো আমাদের কাজের সহজ করার জন্য আমরা ইউজ করব। আমরা প্র্যাকটিক্যালি দেখবো এগুলা কিভাবে কাজ করে। এখান পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? জি বলেন, একজন একজন করে বলেন। না, এটা কিন্তু আমি শুরুতে এই কথাটার অ্যান্সার করছি যে এই ৩৬০ ঘন্টা যে বিষয়টা, এটা হচ্ছে যারা জিরো থেকে একেবারে শূন্য থেকে উঠে আসবে, ৩ মাসের ট্রেনিং নিবে তাদের জন্য। আর আমরা আমাদের এই কোর্সটা ডিজাইনে হচ্ছে যারা কাজ অলরেডি জানে তাদের জন্য, তারা গভর্নমেন্টের সার্টিফিকেট নিবে, কাজ জানে, এখন গভর্নমেন্টের কাছে প্রুভ করবে যে সে কাজ জানে, এদের জন্য। এটা তো ৩ মাসের ট্রেনিং না। আর আমরা এমন কোনো ফ্রেশার আশা করি এখানে নেয় নাই যারা একেবারেই কিছুই জানে না, বেসিক অ্যাকাউন্টিং বুঝে না অথবা এক্সেলের কিছু কাজ জানে না, এরকম কাউকে নেওয়ার কথা না। যদি একেবারেই এই যে বিষয়গুলো আলোচনা করছি, আমাদের এক্সেলের মাধ্যমে কাজ করা, সফটওয়্যারের কাজ করা, অ্যাকাউন্টিং এর নলেজ জানা, এগুলো আপনাদের সাথে হয়তো মোবাইলে কথা হয়েছে, ফোনে, যে আপনারা এই কাজগুলো জানেন কিনা। হয়তো আমার জানা মতে আপনাদের মধ্যে সফটওয়্যারের কাজটা একটু কম জানেন এরকম আছে, কিন্তু এক্সেলের কাজ এবং অ্যাকাউন্টিং এর কাজ জানেন না এরকম থাকার কথা না। কেউ কি আছেন এমন যে এক্সেলের কাজ জানেন না বা সফটওয়্যারের কাজ, অ্যাকাউন্টিং এর কাজ যে বুঝেন না, এরকম আছেন কেউ? আচ্ছা, এবার আমরা যেটা দেখবো এটা হচ্ছে সফটওয়্যারে কি কাজ করতে হয় আমাদের। সফটওয়্যারে কি করতে হবে? সফটওয়্যারে আমাদের কাজ করতে হবে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্ট সেট আপ করা, আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করা। এটা হচ্ছে সরাসরি অ্যাকাউন্ট সেট আপটা ওইভাবে থাকে না, কিন্তু আমাদের জানতে হয়। কারণ হচ্ছে একটা অ্যাকাউন্ট সেট আপ করতে না পারলে তো আমি ভিতরের কাজ করতে পারবো না। অ্যাকাউন্ট সেট আপটা করতে হয়, এখানে চার্ট অফ অ্যাকাউন্ট, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেট করা, এই কাজগুলো করতে হয়। এরপর হচ্ছে আমাদের রেকর্ড ট্রানজাকশন। ট্রানজাকশন রেকর্ড করার জন্য আমাদের কিছু ব্যাংক স্টেটমেন্ট দেওয়া থাকে, ব্যাংক স্টেটমেন্ট আপলোড করে আমরা ক্যাটাগরাইজ করে ট্রানজাকশন রেকর্ড করতে পারবো। এবং অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় সেলস ইনভয়েস দেওয়া থাকে, কিছু কিছু ডেটা দিয়ে এগুলোকে সেলস ইনভয়েস আকারে এন্ট্রি করতে হয়। সর্বশেষে রিকনসাইল রিপোর্ট রান করতে হয়। এই কাজগুলোই সফটওয়্যারে থাকে। সফটওয়্যারের কাজ ততটা বেশি থাকে না যতটা সময় লাগে আমাদের এক্সেলের মধ্যে। তবে সফটওয়্যারের কাজটা জানা থাকলে দ্রুত করা যায়, একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এরপরে আমাদের কিছু চার্টের কাজ থাকে। চার্টের কাজ আমাদের সরাসরি ওইভাবে থাকে না, কিছু চার্ট দেখাইতে বলে, কিছু ডেটা থাকে। যেমন আমাদের প্রফিট লস অ্যাকাউন্ট যেটা আসছে এটার এক্সপেন্সগুলোর একটা চার্ট করতে বলে, অথবা সেলস রেভিনিউ যেগুলো আসছে এগুলোর একটা চার্ট করতে বলে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় সেলসের সাথে এক্সপেন্সের পার্সেন্টেজ করতে বলে। এগুলো সহজ সহজ বিষয়, এগুলো তেমন ইয়ে না। তো এই চার্ট ওইভাবে অন্য ধরনের কোনো চার্ট থাকে না, সরাসরি আমাদের যে ডেটা থাকবে এটার উপর একটা চার্ট ক্রিয়েট করে দিতে বলে। এই হলো আমাদের ওভারঅল মানে সংক্ষিপ্ত কোর্সের স্ট্রাকচারটা। এখন এই কোর্সের স্ট্রাকচারের উপর কারো কোনো মতামত বা, এবং কোশ্চেন আকারে কিরকম আসতে পারে ওইটা একটু দেখবো। আচ্ছা, এখানে আমাদের একটা ডেটা দেওয়া আছে, প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ ডেটা। এখানে ডেটাগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার, কাস্টমার নেম, ফার্স্ট নেম, বুকিং ডেট, চেক আউট নাইট, বুকিং নাম্বার, গ্রোস রেভিনিউ, এনক্লোজারি রেভিনিউ, ট্যাক্স, নিট রেভিনিউ, অরিজিনাল রেফারেল। এটা কিসের ডেটা মনে হচ্ছে আপনাদের কাছে? এই ডেটাটা কিসের? অর্থাৎ এটা হচ্ছে একটা হোটেল বুকিং এর ডেটা, হোটেলের সেলস রেভিনিউ, মানে হোটেলের ডেটা, তাই না? আপনারা একটু দু একজনে কথা বলেন, হ্যাঁ, যাদের নয়েজ কম তারা একটু মাইকটা ওপেন রাখেন।
আচ্ছা, এখানে কিছু ডেটা দেওয়া আছে। এবার আমরা কোশ্চেন প্যাটার্নটা দেখি যে কি কোশ্চেন হয়। এখানে বলছে প্রিপেয়ার প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ রেজিস্টার ফর জানুয়ারি 2023, অলসো প্রিপেয়ার এ প্ল্যাটফর্ম ওয়াইজ আনআর্ন রেভিনিউ রেজিস্টার ফর জানুয়ারি 2023 ইন এক্সেল থ্রো পিভট টেবিল। প্রিপেয়ার এ প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ রেজিস্টার, আমাদেরকে একটা প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ রেজিস্টার তৈরি করতে হবে ফর জানুয়ারি 2023, জানুয়ারি 2023 জন্য প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ রেজিস্টার করতে হবে। অলসো প্রিপেয়ার এ প্ল্যাটফর্ম ওয়াইজ আনআর্ন রেভিনিউ রেজিস্টার, এবং একটা আনআর্ন রেভিনিউ রেজিস্টারও তৈরি করতে হবে ইন এক্সেল থ্রো পিভট টেবিল, পিভট টেবিলের মাধ্যমে। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে আমাদেরকে প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ অ্যান্ড আনআর্ন রেভিনিউ রেজিস্টার করতে হবে, তবে এক্সেল পিভট টেবিলের মাধ্যমে। আমাদের জন্য কিছু ইনস্ট্রাকশন আছে। এক নাম্বার হচ্ছে ইফ দ্য অরিজিনাল রেফারেল কন্টেন্ট এয়ারবিএনবি দেন দ্য প্ল্যাটফর্ম উইল বি এয়ারবিএনবি। যদি আমাদের অরিজিনাল রেফারেল কন্টেন্টটা হয় এয়ারবিএনবি, দেন দ্য প্ল্যাটফর্ম উইল বি এয়ারবিএনবি। অর্থাৎ দেখেন আমাদেরকে উপরে বলছে কিন্তু প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ রেজিস্টার করতে। তাহলে আমি প্ল্যাটফর্ম ওয়াইজ যে করব, কয়টা প্ল্যাটফর্ম হবে, কি প্ল্যাটফর্মের নাম হবে, এটার ইনস্ট্রাকশনটা দেওয়া আছে নিচে। If the original referral contain Airbnb, then the platform will be Airbnb. অর্থাৎ অরিজিনাল রেফারেলটা যদি, রেফারেল কন্টেন্টটা যদি Airbnb হয়, আমার প্ল্যাটফর্মের নাম হবে Airbnb. If the original referral contains Expedia, then the platform will be Expedia. যদি Expedia নাম থাকে তখন আমরা ওইটাকে Expedia প্ল্যাটফর্ম বলবো, আদারওয়াইজ প্ল্যাটফর্ম উইল বি ডিরেক্ট বুকিং। আর অন্যথায় সবগুলা হয়ে যাবে ডিরেক্ট বুকিং এর আওতায়। অন্য প্ল্যাটফর্মটার নাম হবে কি ডিরেক্ট বুকিং। তাহলে আমাদের এখানে কয়টা প্ল্যাটফর্ম? প্ল্যাটফর্ম হচ্ছে এখানে তিনটা, তিনটা প্ল্যাটফর্মের নামকরণ আমরা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আমাদের তৈরি করতে হবে রেভিনিউ অ্যান্ড আনআর্ন রেভিনিউ রেজিস্টার। অর্থাৎ আমাদের এখানে দুইটা কাজ, একটা হচ্ছে রেভিনিউ অ্যান্ড আনআর্ন রেভিনিউ রেজিস্টার করা, আর একটা কাজ হচ্ছে প্ল্যাটফর্ম ওয়াইজ করা। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এখানে দেখেন এই যে অরিজিনাল রেফারেল দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যায়? হ্যাঁ, অরিজিনাল রেফারেল আছে এখানে, অরিজিনাল রেফারার। এখানে লেখা আছে এয়ারবিএনবি, এরপরে সাথে কিছু কোড আছে, এভাবে আছে এক্সপিডিয়া এবং অন্যান্য হোটেল, বিভিন্ন নাম আছে এখানে। তো আমরা এখানে আমাদের যে কাজ, আমাদের মূল কাজ হচ্ছে কয়টা? আমাদের মূল কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্ল্যাটফর্ম সাজানো, আর একটা হচ্ছে রেজিস্টার করা। এই দুইটাই আমাদের কাজ, এই দুইটা করলে আমাদের পিভট হয়ে যাবে অটোমেটিক। এই দুইটা আমাদের কলাম সাজিয়ে নিতে হবে। আচ্ছা, আমাদের এই ডেটাতে আরো একটু সহজ করে দিচ্ছে, সেটা হচ্ছে এই যে এখানে এয়ারবিএনবি আলাদা করে মেনশন করা আছে যে এগুলো সব হচ্ছে এয়ারবিএনবি। এরপরে এক্সপিডিয়া, এগুলো হচ্ছে সব এক্সপিডিয়া, এবং লাস্টের গুলো হচ্ছে ডিরেক্ট বুকিং এর ডেটা। তাহলে আমাদেরকে একেবারে সহজ করে দিল, প্ল্যাটফর্মটা আমরা সাজাইতে আমাদের কোনো ইয়ে নাই। তাহলে প্রথম অংশটা প্ল্যাটফর্ম হবে, এটা কি বুঝতেছেন আপনারা? যেহেতু এতটুকুর নাম তারা হেডিং এ দিয়ে রাখছে এয়ারবিএনবি, আমরা এই প্ল্যাটফর্ম এগুলোকে এয়ারবিএনবি প্ল্যাটফর্মে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে এগুলো হচ্ছে এক্সপিডিয়া, তাহলে আমরা এগুলাকে এক্সপিডিয়া নামকরণ করে দেই আমাদের প্ল্যাটফর্মে। এক্সপিডিয়া, এতটুকু হচ্ছে আমার এক্সপিডিয়া। এরপরে লাস্টের গুলো হচ্ছে আমার ডিরেক্ট বুকিং, এগুলো হচ্ছে আমার ডিরেক্ট বুকিং। এ হচ্ছে আমাদের ডিরেক্ট বুকিং।
এখন আমরা এই ডেটা শিটটাকে একেবারে সিঙ্গেল একটা ডেটা শিট তৈরি করে ফেলবো। আমাদের এই ডেটা শিটে বিভিন্ন হেডিং দেওয়া আছে, হেডার আছে। আমরা এগুলাকে ডিলিট করে দিব, মুছে দিব। শুধু একটা হেডার রাখবো। এই যে এগুলো মুছে দিচ্ছি। এরপরে এখানে এই যে টোটালের ঘরটাও মুছে ফেলবো। টোটাল থেকে শুরু করে আর কোনো হেডিং রাখবো না আমরা। প্রথম যে হেডিংটা আছে ওইটার সাথে মিলে যাবে। আমাদের মিলে গেছে। এবার আমরা নাম্বারটা, সিরিয়ালটা ঠিক করে দেই। লাস্টের টোটালটাও আমাদের দরকার নাই, এটাও ডিলিট করে দিব। আমাদের ডেটা শিট তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেছেন তো, বুঝতেছেন? এতটুকু কি বুঝছেন? সবাই এতটুকু বুঝছেন? আচ্ছা। এখন আমাদের ২ নাম্বার কাজ হচ্ছে রেজিস্টার করা। রেজিস্টার কয়টা হবে বলেন তো? কয়টা রেজিস্টার হবে আমাদের? কি, কি রেজিস্টার হবে? রেভিনিউ। আচ্ছা, এখন এবার আমরা একটু অ্যাকাউন্টিং এর দিকে চলে আসি। রেভিনিউ কাকে বলে আর আনআর্নড রেভিনিউ কাকে বলে? আচ্ছা, আচ্ছা। আরো অন্য কেউ বলেন। বকেয়া আয়। আর কেউ? আচ্ছা, ঠিক আছে। আর কেউ বলবেন? অ্যাডভান্স বুকিং। আচ্ছা, আমরা যদি আমার রেভিনিউ যেটা বকেয়া রয়েছে এটা আনআর্নড রেভিনিউ। আচ্ছা, আপনাদের সবার কথাই মোটামুটি কাছাকাছি, হয়তো একটু কঠিনভাবে, একটু সহজভাবে। একেবারে সিম্পল যদি আমরা বলি, রেভিনিউ হচ্ছে আমি কাজ করছি, টাকা পাইছি। ধরেন এটা রেভিনিউ। আর আমি এখনো কাজ করে দেই নাই, কিন্তু টাকা নিয়ে নিছি। ওইটা হচ্ছে আনআর্নড। মানে একেবারে সহজভাবে যদি বলি, যেটার আমি এখনো কাজ করি নাই, কিন্তু টাকা রিসিভ করে ফেলছি, টাকা পেয়ে গেছি, সেটা হচ্ছে আনআর্নড। মানে অনুপার্জিত। এখনো আমার উপার্জন হয় নাই। উপার্জন হবে কখন? যখন আমি তার কাজটা করে দিব, বা তার যে সার্ভিস, ওই সার্ভিসটা আমি দিব, তখন আমার উপার্জন। সার্ভিস দেওয়ার আগে যদি আমি রিসিভ করি কোনো অ্যামাউন্ট, কোনো পেমেন্ট, তাহলে সেটা হবে আমার কি? আনআর্নড রেভিনিউ। আমাদের এই ডেটার ক্ষেত্রে স্পেসিফিক কোথাও বলা নাই যে কোন অংশটা রেভিনিউ, কোন অংশটা আনআর্নড রেভিনিউ। রেজিস্টার কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে রেজিস্টার করতে হবে রেভিনিউ এবং আনআর্নড রেভিনিউ। কিন্তু কোথাও ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া নাই যে এই অংশটা আনআর্নড, এই অংশটা রেভিনিউ, এভাবে বলা নাই। তাহলে আমরা নিজে একটু, মানে চোখ কান খোলা রাখতে হবে, বা নিজে একটু খুঁজতে হবে যে কোনটাকে কি বলা যায়। আমাদের এখানে ডেটা যদি অ্যানালাইসিস করি আমরা, এখানে ফার্স্ট নাইট, বুকিং ডেট, চেক আউট ডেট আছে, নাইট বুকিং নাম্বার। ফার্স্ট নাইট মানে কি, আর বুকিং ডেট মানে কি, চেক আউট ডেট কি, এগুলো একটু আমাদেরকে বুঝতে হবে। বুকিং ডেট হচ্ছে হোটেল বুক করা। অর্থাৎ আপনি কক্সবাজার যাবেন, এখন ফোন করে একটা বুক করে রাখলেন যে আমি আগামী মাসের 23 তারিখ থেকে মানে হোটেলে থাকবো। এটা হলো বুকিং, আপনি বুকিং দিয়ে রাখছেন।
আচ্ছা, বুকিং দেওয়াটা কি কাজ বুঝায় নাকি ওইটা ভিন্ন বিষয়? কিছু বলেন। বুকিং ডেটটা কি? বুকিং ডেটটা হচ্ছে মানে একটা জানান দেওয়া। আপনি একটা আগে থেকে একটা বিষয় নক করে রাখলেন যে আগামী মাসের 23 তারিখ থেকে আমি থাকবো। তো এই বুকিংটা দিলে কি এটা ওই হোটেল মালিক বা হোটেল কর্তৃপক্ষের জন্য ইনকাম, বা সে কি ইনকাম হিসেবে ট্রিট করে ফেলে, নাকি জাস্ট এটা একটা এন্ট্রি করে রাখে? মানে এই বুকিং ডেটের কারণে তার অ্যাকাউন্টসে কোনো হিট করে এটা? না, করে না। তাহলে বুকিং ডেটটা আমাদের এখানে অত বিবেচ্য বিষয় না। ফার্স্ট নাইটটা হচ্ছে যেদিন থেকে সে হোটেলে থাকতেছে, এটাকেই তো ফার্স্ট নাইট বলে। মানে যেদিন থেকে সে থাকতেছে ওইটা হলো ফার্স্ট নাইট। আর চেক আউট ডেটটা কোনটা? যেদিন সে বের হয়ে যাচ্ছে ওইটাই চেক আউট, নাকি? চেক আউট মানে কি যেদিন বের হয়ে যাচ্ছে ওইটা না, হোটেল ত্যাগ করতেছে। আচ্ছা, এখানে আমাদেরকে কাজ করতে বলছে কখনকার? আমাদেরকে কাজ করতে বলছে জানুয়ারি মাসের, তাই না? জানুয়ারি মাসের রেভিনিউ অ্যান্ড আনআর্ন রেভিনিউ রেজিস্টার করতে হবে। তাহলে আমাদের জানুয়ারি মাসে বসে আহ, জানুয়ারি মাসের মধ্যে কেউ যদি হোটেল ত্যাগ করে, জানুয়ারি মাসের মধ্যে কেউ যদি হোটেল ত্যাগ করে, তাহলে ওই ইনকামটা আমার জন্য কি হবে? রেভিনিউ হবে। আর যদি জানুয়ারি মাসের পরে হোটেল ত্যাগ করে, অথবা হোটেল লিভ করার ডেটটাই এখানে নাই, তাহলে সেটাকে আমরা কি বলবো? আপনারা কি বুঝছেন বিষয়টা? আমাকে বলছে ওইটা তো রেভিনিউ, ওইটা অন্য কিছু না, কিন্তু ওইটা জানুয়ারি মাসের জন্য তো রেভিনিউ না, ওইটা ফেব্রুয়ারি বা ওই মাসের জন্য রেভিনিউ হবে। আমাকে যদি টাইমটা বেঁধে দেয় যে তুমি শুধু জানুয়ারির ইনকামটা আমাকে বের করে দাও, তাহলে কি ফেব্রুয়ারিতে যেই সেবা আমি দিব ওইটাকে কি জানুয়ারিতে আয় বলতে পারবো? আমাকে তো স্পেসিফিক বলছে জানুয়ারিতে তোমার আয় কত। হ্যাঁ, এটা আমি করতেছি না, আমাদেরকে ইনস্ট্রাকশনে এখানে বলে দিছে যে প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ রেজিস্টার ফর জানুয়ারি 2023, জানুয়ারি মাসের। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা পেয়ে গেলাম যদি আমাদের চেক আউটটা পরবর্তীতে হয় জানুয়ারি মাসের পরে, যেহেতু জানুয়ারি মাসের পরে কবে কি আসো বিষয় এগুলো নাই, তাহলে ওইটাকে আমরা ধরে নিব এটা আনআর্ন রেভিনিউ। আর জানুয়ারিতে আমার ফার্স্ট নাইট জানুয়ারিতে যেটা ছিল জানুয়ারি মাসের ইনকামটা আমরা ধরে নিব এটা হচ্ছে আমাদের রেভিনিউ। তাহলে এই জন্য আমরা এখানে একটা ফিল্টারিং ইউজ করব। আমাদের হেডিংটাতে আমরা একটা ফিল্টার দিব। ফিল্টার দিয়ে আমরা চেক আউট ডেটে জানুয়ারি মাস ছাড়া আমার যেই ইয়েটা আছে ওইটা হচ্ছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ খালি কোনো তারিখ আছে কিনা, অর্থাৎ যেখানে তারিখ বসে নাই, কখন বের হবে ওই তথ্যটাই নাই, তাহলে ওই রকম কোনো এন্ট্রি আছে কিনা ওইটা একটু দেখে নেই। এই যে ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কে টিক মার্ক দিয়ে আমরা ওকে করলাম। এই যে এরকম আমাদের 4টা ডেটা আছে যেগুলোর চেক আউট ডেট নাই, অর্থাৎ কবে বের হবে বা কি এটা উল্লেখ নাই, তাহলে এটাকেই আমরা আনার্ন ধরে নেই। আনার্ন রেভিনিউ, এই 4টা আমাদের আনআর্ন রেভিনিউ। আচ্ছা, আপনি ফিল্টার কিভাবে ইউজ করতে হবে বলতে কি বুঝাচ্ছেন? ফিল্টার দেওয়াটা বুঝাচ্ছেন নাকি এখন কি করলাম এটা বুঝাচ্ছেন? না, এখানে ফিল্টার করা এক কথা,
আমার এখানে ফিল্টার ছিল না, আমি এখানে জাস্ট ক্লিক করে এই যে এটাতে ফিল্টারে ক্লিক করলে ফিল্টারটা বসে যায় এখানে। আবার দেখি এই যে আমার ডেটাটা এরকম ছিল, হেডিংয়ে আমি ক্লিক করে ফিল্টার, এখন আমার সব ফিল্টার পড়ে গেছে। এখন আমার যেই কলামকে ফিল্টার করা দরকার আমি শুধু ওই কলামটাকে ফিল্টার করব। আমরা চেক আউট ডেটের মধ্যে দেখব যে ডেট ছাড়া কোনো ডেটা আছে কিনা, বা জানুয়ারি মাসের পরে কোনো ডেটা আছে কিনা। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানের মধ্যে আমার ডেটাগুলো আছে। এই যে জানুয়ারি ছাড়া ব্ল্যাঙ্ক ডাটা আছে কিছু আমার, অর্থাৎ এখানে কোনো তারিখ উল্লেখ নাই। তাহলে জানুয়ারিটা টিকমার্ক উঠিয়ে আমি ব্ল্যাঙ্ক ডাটাতে টিকমার্ক রেখে ওকে করলে আমাকে দেখাবে কয়টা ডেটা আছে ব্ল্যাঙ্ক। এই যে 4টা ডেটা আছে, এই 4টাকে আমি আনান রেভিনিউ হিসেবে নামকরণ করলাম। এরপরে আমি ব্ল্যাঙ্কটাকে বাদ দিয়ে জানুয়ারি মাসেরটা বের করব, শুধু ব্ল্যাঙ্ক বাদ দিয়ে জানুয়ারি ওকে করলাম। এগুলা সব হচ্ছে আমার জানুয়ারি মাসের। তাহলে এগুলাকে কি বলবো? রেভিনিউ বলবো। এই যে আমাদের দুইটা কাজই করা শেষ, একটা হচ্ছে প্ল্যাটফর্ম সাজানো আর একটা হচ্ছে রেজিস্টার রেভিনিউ এবং আনআর্ন রেভিনিউ রেজিস্টার। এবার আমাদের কাজ শেষ হলে আমরা ফিল্টারটা আবার তুলে দিব। যে ফিল্টারটা আমরা এখানে করছি এটা একবার ক্লিক করে আরেকবার দিলে আমার আবার ফিল্টারটা ঠিক হয়ে যাবে। যে এখন সবগুলা ডেটা এখানে আছে। এতটুকু পর্যন্ত কে কে বুঝেন নাই? আচ্ছা, এখন হচ্ছে আমাদের পিভটের মাধ্যমে যেই আমরা এখন সাজানো শেষ, পিভটের মাধ্যমে এটা জাস্ট ডিসপ্লে করব, উপস্থাপন করব এখন পিভটের মাধ্যমে। তো এখানে মাউসের কার্সরটা যে কোনো ঘরে রেখে ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে পিভট, পিভটে ক্লিক করলে এই একটা ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্স থেকে আমরা দেখব যে আমাদের পুরা ডাটাটা সিলেক্ট হয়েছে কিনা। এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। এটা একটু নিচে যায় দেখি আমাদের সিলেক্টটা ঠিকভাবে হয়েছে কিনা। যে সিলেক্ট ঠিক আছে, মানে কোনো বাড়তি অংশ যেমন এই লেখাগুলো যদি সিলেক্ট হইতো আমরা ওইটা নিতাম না। এরপরে ডান পাশেও আমাদের ঠিকভাবে সিলেক্ট হয়েছে, অটোমেটিক সিলেক্ট করে ফেলে। এবার আমরা ওকে দিব। ওকে দিলে আমাদের নতুন একটা শিটে নিয়ে আসবে। এই শিটটাকে আমরা পিভট নাম দেই। আচ্ছা, এরপর আমরা আবার বক্সটাতে ক্লিক করি। ক্লিক করলে ডান পাশে আমাদের পিভটের ফিল্ডগুলো চলে আসবে। তো ফিল্ডের মধ্যে দেখেন এখানে আছে ফিল্টার, কলাম, রো, ভ্যালু। আমাদের অত ডিটেলস এখানে ওইভাবে ইয়ার দরকার নাই। আমরা জাস্ট রেজিস্টারটাকে ধরে ফিল্টারে দিব, প্ল্যাটফর্মটাকে রোতে দিব, আর হচ্ছে অ্যামাউন্ট, যেটা অ্যামাউন্টের কলাম আছে, অ্যামাউন্ট এই যে গ্রোস অ্যামাউন্ট, গ্রোস অ্যামাউন্টটাকে আমরা ভ্যালুতে দিব। এই আমাদের কাজ শেষ। এখন আমাদের অ্যামাউন্টের কলাম কিন্তু 2টা 3টা বা 4টাও আছে, ট্যাক্স আছে, নিট অ্যামাউন্ট আছে, এনক্লোজারি রেভিনিউ আছে। ওগুলো দেওয়ার দরকার নাই, কিন্তু অ্যাসেসর বা পরীক্ষক যদি বলে যে আপনি তো অ্যামাউন্টের কলাম একটা আনছেন, আর আনতে পারবেন কিনা, এটা হয়তো আপনাকে যাচাই করার জন্য জিজ্ঞেস করতে পারে। তখন আপনি বলবেন হ্যাঁ আমি পারি। ওইটা কিভাবে পারবেন? যেমন আপনি ধরেন ট্যাক্সটাও সাথে দেখাতে চাচ্ছেন। আমরা তো জাস্ট এখানে দেখেন গ্রোস রেভিনিউটা দেখাইছি, আমরা সাথে ট্যাক্সটাও দেখাবো। ট্যাক্সের কলামটা কোথায়? এই যে ট্যাক্স, ট্যাক্সটাকে ধরে আবার আমরা ভ্যালুতে দিয়ে দিব। এই যে এবার ট্যাক্সটাও চলে আসছে। এভাবে আপনি যতটা ভ্যালুতে দিবেন এগুলো ডান পাশে কলাম আকারে আসতেই থাকবে। পারবো সবাই? আচ্ছা, আমরা আবার যাই। আমাদের এই হচ্ছে ডেটা। এই ডেটা থেকে আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করে ইনসার্ট, ইনসার্ট থেকে পিভট, পিভট থেকে ওকে, আমাদের নতুন একটা শিটে নিয়ে আসছে। এই শিটের মধ্যে আমরা আমাদের এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে রেজিস্টার আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম। তো আমাদের রেজিস্টারটা হচ্ছে ব্রডার হেডে, প্ল্যাটফর্মটা হচ্ছে এর একটু কম, এই জন্য আমরা রেজিস্টারটাকে ফিল্টারে দিব। রেজিস্টারটা ফিল্টারে, আর হচ্ছে প্ল্যাটফর্মটা রোতে দিব। আর আমাদের অ্যামাউন্টটা দিয়ে দিব গ্রোস রেভিনিউটা ভ্যালুতে।
চাইলে আপনি ভ্যালুতে আরো অ্যামাউন্ট দিতে পারবেন, দিলে সামনাসামনি মানে সাজানোভাবে বসবে। এই হচ্ছে আমাদের পিভট টেবিলের মাধ্যমে তিনটা প্ল্যাটফর্ম ওয়াইজ রেভিনিউ রেজিস্টার করা। দেখেন আমাদের তিনটা প্ল্যাটফর্ম এখানে আছে, রেজিস্টার আছে, রেজিস্টার চাইলে আপনি ফিল্টার করে আনার রেভিনিউ কত এটাও দেখতে পারবেন। এই যে ক্লিক করলাম, ওকে করলাম, আনার রেভিনিউ কোথায় কত দেখাচ্ছে, এয়ারবিএনবিতে কত, ডিরেক্ট বুকিং এ কত, এক্সপিডিয়াতে কত। এরপরে শুধু রেভিনিউটা দেখতে চাইলে শুধু রেভিনিউ, আবার যদি আমি অল দেখতে চাই রেভিনিউ এবং আনার রেভিনিউ, অলে ক্লিক করে ওকে। এটাই হচ্ছে প্রদর্শন করতে হবে। হ্যাঁ, এটা ডেটা অ্যানালাইসিসের মতো। আচ্ছা, পারবো না আমরা সবাই? আচ্ছা, এবার আমরা একটু এই ডেটাগুলোকে যদি অন্যভাবে থাকে তখন কি করব? যেমন আমরা যে প্ল্যাটফর্মটা এখানে দিলাম, ধরেন আমরা যে প্ল্যাটফর্মটা এখানে সাজানো হয়েছে, এই প্ল্যাটফর্মটা আমরা কিসের ভিত্তিতে দিছি? তারা আমাকে গ্রুপ করে দিছে যে এতটুকু আমার এয়ারবিএনবি, এতটুকু আমার এক্সপিডিয়া, বাকিটুকু হচ্ছে ডিরেক্ট বুকিং, এভাবে উল্লেখ করে দিছে না? এই জন্য আমরা সহজে প্ল্যাটফর্মটা সাজিয়ে নিছি। কিন্তু আমাদেরকে যদি ডেটাটা ওইভাবে না দিয়ে অন্যভাবে দেয়, আচ্ছা আমি অন্য একটা ইয়ে থেকে একটু দেখাই। আচ্ছা এখানে দেখেন, এটাই ধরেন আমাদের প্রশ্ন, কোশ্চেন সেম, এই যে সেম কোশ্চেনে আমাদেরকে দিল এটা রেভিনিউ এবং আনআর্ন রেভিনিউ রেজিস্টার করতে প্ল্যাটফর্ম ওয়াইজ। যদি আমি প্ল্যাটফর্ম রেফারেল কন্টেন্টে এয়ারবিএনবি দেখি তখন এটাকে এয়ারবিএনবি প্ল্যাটফর্ম, এক্সপিডিয়া দেখলে এক্সপিডিয়া, এবং অন্য ক্ষেত্রে আদার বুকিং, ডিরেক্ট বুকিং দেব। একটু আগে কিন্তু আমাদের উপরে হেডিংয়ে ছিল এটা হলো এয়ারবিএনবি, এই অংশটুকু এভাবে ভিন্ন ভিন্ন ছিল। এখন এই অরিজিনাল রেফারেল দিয়ে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা আমার এক্সপিডিয়া, কোনটা ডিরেক্ট বুকিং, কোনটা এয়ারবিএনবি। ঠিক আছে? আপনারা কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার, আচ্ছা তাহলে এখন কিভাবে করতে পারি বলেন? আমাকে ক্লু কিন্তু দিয়ে দিছে, ইনস্ট্রাকশন দিয়ে দিছে, যদি এয়ারবিএনবি দেখি আমি তাহলে এয়ারবিএনবি প্ল্যাটফর্ম করব। আচ্ছা এখন আমরা ফিল্টার করতে পারতাম, যদি আমার এয়ারবিএনবি সাথে অন্যান্য শব্দগুলো যদি না থাকতো তাহলে আমি খুঁজে নিতে পারতাম ফিল্টার করে এয়ারবিএনবি কতটুকু কোথায় কোথায় আছে। যেমন এখানে এয়ারবিএনবি আছে, এখানে আছে, মানে পুরো ডেটাতে এলোমেলো ভাবে আছে। তাহলে এখন আমি কি করব? ফিল্টার করতে পারতেছি না, কারণ এয়ারবিএনবির সাথে আবার অনেক ধরনের কোড, অনেক সংখ্যা, অনেক নাম্বার আছে, এগুলো তো আবার একরকম না। তাহলে আমাদের করতে হবে কি, এয়ারবিএনবিটাকে আমাদের আলাদা করে ফেলতে হবে। আমরা ফর্মুলার মাধ্যমে এয়ারবিএনবি, এক্সপিডিয়া এই শব্দগুলোকে আলাদা করে ফেলবো। এটাকেও আমরা অরিজিনাল রেফারেলে দিই, যেটা একটু কাজ করব। এটা আমরা লেফটের, অর্থাৎ আমরা বাম পাশে যে এয়ারবিএনবি শব্দটা আছে এটা আলাদা হয়ে গেলেই তো আমাদের সহজ হয়ে যেত নাকি? মানে বাম পাশের এয়ারবিএনবি শব্দটাকে আমরা আলাদা করে ফেলবো, এক্সপিডিয়াকে আলাদা করে ফেলবো। সামনে যে কোড আছে কোডগুলো যাতে আমার সাথে না থাকে। ঠিক আছে? ইকুয়াল টু, এটা দিয়ে আমরা লেফটের একটা ফর্মুলা ইউজ করব। লেফট প্রথমে হচ্ছে টেক্সট, লেফট ফর্মুলা দেওয়ার পরে টেক্সট, টেক্সট হচ্ছে এটাকে ক্লিক করব, কমা নাম্বার অফ ক্যারেক্টার, মানে এখান থেকে আমি কয়টা নাম্বার অফ ক্যারেক্টার নিতে চাচ্ছি। যেমন এয়ারবিএনবি কয়টা ক্যারেক্টার, এখানে 1 2 3 4 5 6, 6টা ক্যারেক্টার আছে, স্পেস সহ 7টা ক্যারেক্টার। আমি যদি 7 নেই, 7 ব্র্যাকেট ক্লোজ এন্টার, দেখেন আমার শুধু এয়ারবিএনবিটা আসছে, ডান পাশের শব্দগুলো কিন্তু আসে নাই। তাহলে এখন এটাকে আমি ড্রাগ করে একেবারে নিচে নিয়ে যাই, আরেকবার দেখাই।
ইকুয়াল টু লেফট টেক্সট, এটা সিলেক্ট করব, কমা নাম্বার অফ ক্যারেক্টার হচ্ছে 7, কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এটাকে একবারে নিচ পর্যন্ত নিয়েছি। দেখেন নিচ পর্যন্ত নিয়ে আসছি, আমার সবগুলার বাম পাশ থেকে 7টা মানে 7 ক্যারেক্টার চলে আসছে, বাকিগুলো আর আসে নাই। এবার আমি যদি ফিল্টার করতে যাই, দেখেন ফিল্টার করে সবগুলা সিলেক্ট উঠিয়ে দিয়ে শুধু এ আর বিএনবি তে ফিল্টার করলাম, করে ওকে। এই হচ্ছে আমার এ আর বিএনবি হচ্ছে এগুলো। তাহলে এগুলোর ক্ষেত্রে আমি এ আর বিএনবি লিখে দেই, এ আই আর বিএনবি, এটা দিয়ে এটাকে টেনে দেই, শেষ। এরপরে হচ্ছে এয়ারবিএনবির ফিল্টারিংটা তুলে দিয়ে এক্সপিডিয়াতে যাই, এক্সপিডিয়াতে ফিল্টারিং দিলাম, ওকে। এগুলো হচ্ছে সব এক্সপিডিয়া। হ্যাঁ, বাকি কাজটা এখন ফিল্টারিং করে নিচ্ছি। ওইটার ক্ষেত্রে আবার আমাদের ফিল্টারিংও লাগে নাই, যেহেতু ওইখানে একবারে ক্লিয়ার মেনশন করা ছিল। এরপরে লাস্ট হচ্ছে সবগুলা সিলেক্ট করে দিব, শুধু এ আর বিএনবি বাদ দিব, এক্সপিডিয়া বাদ দিব। এই দুইটা আমাদের হয়ে গেছে। এই দুইটা ছাড়া আর কি আছে, আর কয়টা আছে, এগুলাকে বলে দিব কি ডিরেক্ট। কাজ শেষ, এখন ফিল্টারিংটা তুলে দিই, মানে ওকে করে দিই, আমাদের আগের মতো চলে আসলো। এখন ডেটা আমাদের প্ল্যাটফর্ম সাজানো হয়ে গেছে, কোনটা কি প্ল্যাটফর্ম এগুলো সাজানো হয়ে গেছে। তাহলে এবার কিন্তু আগের মতো হয়ে গেছে। এখন জাস্ট এখানে ক্লিক করে ইনসার্ট, ইনসার্ট থেকে পিভট, পিভট থেকে ওকে করে প্রথমে হচ্ছে আমাদের রেজিস্টার, প্ল্যাটফর্ম, আর হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট নিয়ে আসলাম। পারবো না? যদি ডেটা এভাবে দেওয়া থাকে, দুইভাবে দেখাই দিলাম, পারবো?